আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ সম্পর্কে জানব। আমরা বিভিন্ন অধ্যায়ে কিন্তু পড়েছি যে কিভাবে আসলে গবেষণালব্ধভাবে বিভিন্ন তথ্য মনোবিজ্ঞানে মানুষরা পেয়েছেন। দুইজন অভিন্ন যমজের আচার আচরণের উপর প্রক্রিয়া, আবার পরিবেশের সাথে মানুষের যে আচরণের পরিবর্তন, এই সকল কিছু কি গবেষণার মাধ্যমেই মানুষ আসলে জেনেছেন। তো চলুন সবাই আমরা মূল ক্লাসে চলে যাই। তো এই যে মানুষের কাজ হচ্ছে কি অনুসন্ধান করা। মানুষ জন্মসূত্রেই হচ্ছে কি আগ্রহী প্রাণী। তারা সব কিছুর রহস্য জানতে ভালোবাসে, তারা সব কিছু সম্পর্কে কি একটা ধারণা পেতে ভালোবাসে। তো এই যে মানুষের অজানাকে জানার যে আগ্রহ, এই আগ্রহ কিভাবে আসলে ফুলফিল করা যায়, এই আগ্রহ ফুলফিল করার জন্য আমাদেরকে নানান বিষয় সম্পর্কে কি গবেষণা করে, তথ্য অনুসন্ধান করে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে হয়। তাহলে এগুলোর কারণেই কিন্তু আসলে মূলত আমাদের মধ্যে এই যে বিভিন্ন গবেষণা করার যে প্রবৃত্তি, সেটা সৃষ্টি হয়েছে। যে কোনো সমস্যার সমাধান করার জন্য, অজানাকে জানার জন্যই কিন্তু আমরা মূলত গবেষণা করে থাকি। তাহলে এই জিনিস নিয়ে যদি আমরা একটু শুরুতেই আসি, গবেষণার যে বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, একটা জিনিস যখন আমরা জানবো সেটা মোস্ট সায়েন্টিফিক ওয়েতে জানারই চেষ্টা করি। যে মানুষের বয়সের সাথে ব্লাড প্রেশার বাড়ে কমে, এই যে মানুষের বয়সের সাথে ব্লাড প্রেশারের যে সম্পর্ক রয়েছে, সেটা কি আমরা যদি প্রপার ওয়েতে এক্সপ্লেন করতে চাই, তাহলে কিন্তু আমাদের ওইটার সম্পর্কে একটা সায়েন্টিফিক নলেজ থাকতে হবে। প্রপার গাইডলাইন্স ফলো করে আমাদেরকে কি ওই সম্পর্কে গবেষণা করতে হবে। তো এরকম আরও অসংখ্য উদাহরণ কিন্তু রয়েছে। তো এই যে সকল বৈজ্ঞানিক পদ্ধতির যে সাধারণ কিছু বৈশিষ্ট্য কিন্তু সবসময়ই থাকে। প্রত্যেকটা জিনিস, উদাহরণস্বরূপ যদি আমি একটু বলি, যে একজন মানুষের বয়সের সাথে ব্লাড প্রেশারের সম্পর্কের যে এক্সপেরিমেন্ট বা গবেষণা, সেইটা আর হচ্ছে আচরণের সাথে মানুষের পরিবেশের যে সম্পর্ক, দুইটার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু এই দুইটা এক্সপেরিমেন্টে কিছু কমন ফ্যাক্টরস কিন্তু রয়েছে। তো এই যে কোনো বৈজ্ঞানিক গবেষণার যে সাধারণ বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে যদি আমাদের আলাপ করতে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু কমন ব্যাপার সবগুলোতেই রয়েছে। তো এখন এই টপিকটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করে আমরা আলোচনা করি। তো প্রথমে আমরা দেখি বৈজ্ঞানিক পদ্ধতি আসলে কি। বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমরা কি জানি? যে কোনো কিছু বৈজ্ঞানিক পদ্ধতি হতে হলে অবশ্যই সেটার সম্পর্কে আমাদের একটা বাস্তব নির্ভর এবং কি নিয়মতান্ত্রিকভাবে সেটার তথ্য সংগ্রহ থেকে শুরু করে যাচাই এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো আমরা একটু দেখি, এই যে বিজ্ঞানের চর্চা যে কোনো জায়গায় হতে পারে এবং একমাত্র যে উপকরণটি দরকার তা হলো কি বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষাকারী উপাদান। তাহলে মনোবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের একটা অংশ, তাহলে এখানকার যে কোনো গবেষণা চালাইতে হলে সেটাকে কি বৈজ্ঞানিক পদ্ধতির আওতায় আনতে হবে। তো এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, যে বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী কি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন, সাধারণ ভাষায় তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে। তাহলে আমরা কি কি জিনিস পেলাম? সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী, অর্থাৎ এই যে আমাদের ব্যক্তি জীবনে সমাজে যা বিদ্যমান রয়েছে বা প্রাকৃতিক যা কিছু রয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমরা কি গবেষণা করে থাকি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে এটার বর্ণনা দিতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং কি সেটা বিশ্লেষণ করতে হবে। আমি আমার চোখের সামনে ঘটা যে কোনো একটা ঘটনাকে বর্ণনা, ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে সাধারণ একটা স্টেটমেন্টে আসতে হবে। এটার যদি একটা উদাহরণ দিতে হয়, যেমন এক সময় মানুষ মনে করত যে তার চোখ থেকে একটা আলো, কোনো চোখ থেকে আলো গিয়ে কোনো বস্তুর উপর পড়লে সেই জিনিসটা মানুষ চোখে দেখতে পায়। কিন্তু প্রকৃতপক্ষে যেটা হয়, সূর্যের আলো যদি কোনো একটা বস্তুর উপর পড়ে এবং সেটা আমাদের চোখে প্রতিফলিত হয়, তখন আমরা সেই বস্তুটা দেখতে পাই। এই যে আমি বললাম সূর্যের আলো একটা বস্তুর উপর পড়ে, সেটা আমার চোখে প্রতিফলিত হলে তারপর আমি সেটাকে দেখতে পাই, এটা হচ্ছে একটা সাধারণ তত্ত্ব। তো এই সাধারণ তত্ত্বটা এসেছে কিভাবে? এই সাধারণ তত্ত্বটা এসেছে
ঘটনার বর্ণনা বিশ্লেষণের মাধ্যমে, ব্যাখ্যা করার মাধ্যমে। যেমন মানুষের চোখ থেকে যদি আলো যায় একটা বস্তুর উপর, প্রথমে যে ধারণাটা মানুষের ছিল আর কি, মানুষের চোখ থেকে যদি একটা বস্তুর উপর আলো পড়ে তাহলে সেই হিসেবে কিন্তু আমরা অন্ধকারেও দেখতে পাওয়ার কথা, তাহলে অন্ধকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই যে একটা জিনিস পেলাম, যে জিনিসটা আমার যে আগের চিন্তা রয়েছে সেটাকে ভুল প্রমাণ করে। তারপর আমরা যদি দেখি যে আমি অন্ধকারে থাকলেও সূর্যের আলো যদি কোনোটায় পড়ে তাহলে আমি সেটাকে দেখতে পাচ্ছি, তাহলে ওইখানে পরে আমার চোখে প্রতিফলিত হচ্ছে। তো এরকমভাবে আমি ঘটনাটার বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে, আর এই জিনিসটা কিন্তু শুধু আমার একার জন্য সত্যি না, সকলের জন্যই সত্যি। তো যখন সকলের জন্যই সত্যি তখন সেটাকে আমি একটা কি সাধারণ তত্ত্ব হিসেবে রূপ দিলাম। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে যে উদাহরণটা দিলাম সেটা দিয়ে যদি আমরা চিন্তা করি, ঘটনাটা যদি আমরা সঠিকভাবে বর্ণনা, ব্যাখ্যা করি, তারপর সেটাকে প্রপারলি বিশ্লেষণ করে কিন্তু আমরা একটা সাধারণ তথ্যে আসতে পারি। আর এই যে প্রক্রিয়া, এটাকেই মূলত বলা হয় হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতি। তো এই বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে যদি আমরা একটু দেখি, ক্রাইডারের সংজ্ঞাটা দেখি, বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি সমস্যা শনাক্তকরণ, উপাত্ত সংগ্রহকরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং এর সিদ্ধান্তের সত্যতা যাচাইকরণের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে এখানে আমরা কি পেয়েছি? সমস্যা শনাক্তকরণ, উপাত্ত সংগ্রহকরণ, সিদ্ধান্ত গ্রহণ। এই জিনিসগুলো আসলে কি? আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাই সেই সমস্যাটা তো অবশ্যই আগে শনাক্ত করতে হবে, তারপর সেটা সম্পর্কিত কি আমার যা ডাটা আছে, অ্যাভেলেবল ডাটা আছে, সেগুলো কালেক্ট করতে হবে, তারপর সেই ডাটাকে অ্যানালাইজ করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে সেখান থেকে কিন্তু আমাকে একটা কি সিদ্ধান্তে আসতে হবে, এবং এই সিদ্ধান্তটা সত্যি হলো কিনা সেটাকে যাচাই করতে পারা, এই সকল কিছু মিলিয়ে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে এই যে আমরা যদি একটু বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ কিছু যে বৈশিষ্ট্য সেগুলোতে যাই, তাহলে প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে কি সমস্যা শনাক্তকরণ। আমরা সমস্যা শনাক্তকরণ বলতে কি বুঝি? যে বিষয় সম্পর্কে জানতে চাই সেটা সম্পর্কে আমার সতর্কতার সহিত একটা ধারণা নেওয়া, চিন্তা করা যে আমি আসলে কোন বিষয়টা সম্পর্কে জানতে চাই, আমার টপিক আইডেন্টিফাই করা, এটাই হচ্ছে সমস্যা শনাক্তকরণ। এখন আমি যদি অন্য একটা যে কোনো বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রেই করি, তাহলে কিন্তু আমার প্রথম কাজ যেটা আসে সেটা কিন্তু সমস্যা শনাক্তকরণ। যেমন আমি একটা বস্তু কেন দেখতে পাই, আমার ব্লাড প্রেশার বয়সের সাথে সাথে কেন বাড়ে, আমার আশেপাশের পরিবেশের সাথে আমার আচরণ কিভাবে পরিবর্তিত হয়, সকল কিছুই কি আমার সমস্যা। তাহলে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আমার সমস্যা শনাক্ত করতে হচ্ছে। তো প্রথম কাজ যেটা হবে সমস্যা শনাক্তকরণের ক্ষেত্রে, সেটা হবে যে বিষয় সম্পর্কে আমি আসলে জানতে চাই সেটা সম্পর্কে সতর্কতার সহিত চিন্তা করতে হবে এবং সমস্যাটির থেকে বিশেষ দিকের প্রতি দৃষ্টি দিতে চেষ্টা করতে হবে। যেমন মানব শরীরের আমি শুধুমাত্র ব্লাড প্রেশার অ্যান্ড এইজের বিষয়টা দেখলাম, একটা দিকে ফোকাস করলাম, আমার আচরণের প্রভাব পরিবেশের সাথে কেমন, একটা দিকে ফোকাস করলাম, সমাজের যে কোনো। তো প্রথমত আমার দেখতে হবে যে কি কোন বিষয় সম্পর্কে আমি যেমন এই যে এখন দেখি, এই যেমন উদাহরণস্বরূপ একজন গবেষক মানুষের স্মৃতি সম্পর্কে জানতে আগ্রহী এবং তিনি একটি শব্দ তালিকা কোন ব্যক্তি কতক্ষণ স্মরণে রাখতে পারে সে বিষয়ে নজর দিতে পারেন। তাহলে স্মৃতি সম্পর্কে জানার কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে তিনি চিন্তা করলেন যে একটি শব্দ তালিকা কোন ব্যক্তি কতক্ষণ মনে রাখতে পারেন সেটার উপর তিনি নজর দিবেন। এরপর দ্বিতীয়ত যদি আসি, সমস্যাটি বিশ্লেষণ করে গবেষক উপযুক্ত চল শনাক্ত করেন। চল জিনিসটা কি? চল জিনিসটা হচ্ছে যে কোনো পরিবর্তনশীল শর্ত যা একজন পরীক্ষার বিশেষ কর্ম সম্পাদন থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন উপাদান এবং কি পরীক্ষার মানসিক প্রস্তুতি পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে মানুষের যে বিষয়গুলো রয়েছে সেটা আসলে এই যে সমস্যাটির ক্ষেত্রে কোন বিষয়গুলোর উপর নজর দিতে হবে। যেমন এক্ষেত্রে যদি আমরা দেখি যে এই শব্দ তালিকার বিষয়টা যেটা রয়েছে, যে আমার স্মৃতি সম্পর্কে আমি জানবো, সেই ক্ষেত্রে আমি চল হিসেবে ব্যবহার করব হচ্ছে কি শব্দ তালিকা। সে কতক্ষণ স্মরণ রাখতে পারে এই জিনিসটার উপর ডিপেন্ড করবে যে তার স্মৃতি কতটুকু, এই জিনিসটাই হচ্ছে মূলত চল। যেমন এই যে কোনো পরিবর্তনশীল শর্ত, যেমন এই শব্দ তালিকা কেউ মনে রাখতে পারবে 5 মিনিট, কেউ মনে রাখতে পারবে 10 মিনিট। তাহলে এই যে কতক্ষণ স্মরণে রাখতে পারতেছে এই জিনিসটা হচ্ছে কি একটা পরিবর্তনশীল চল।
তো এই চল সম্পর্কে আমরা সামনে আরও জানবো, আপাতত আমি এটুকু বলে রাখলাম যে জিনিসটা হচ্ছে কি ম্যান টু ম্যান ভ্যারি করে, যেটার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্তটাতে আসবো। যেমন আমরা যদি দেখি এটার বিস্তৃতি, এই যে বিশেষ কর্ম সম্পাদন থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন উপাদান এবং পরীক্ষার মানসিক প্রস্তুতি পর্যন্ত কি বিস্তৃত। এটার রেঞ্জ কিন্তু অনেক বেশি, যে কোনো ক্ষেত্রে আমরা একটা কি চল নিতে পারি। ওকে, বহু সংখ্যক চল মানব আচরণ ও মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে, তাই মনোবিজ্ঞানে একটি সমস্যার চল শনাক্তকরণ বিশেষভাবে কি গুরুত্বপূর্ণ। এক এক ক্ষেত্রে কি আমরা এক এক রকম দেখতে পাই। তো এই জন্য আমাদেরকে আগে ডিসাইড করতে হবে যে আমি কোন সেক্টরে বা কোন সেন্সে জিনিসটা দেখব। এরপর আসি, গবেষককে অবশ্যই তৃতীয়ত কি অবশ্যই এ সকল চলের প্রায়োগিক সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ অপারেশনাল যে ডেফিনিশন রয়েছে। যেমন প্রায়োগিক সংজ্ঞা হলো কি পর্যবেক্ষণযোগ্য ঘটনা বা আচরণের বর্ণনা যা পরিমাপ করা যায়। তাহলে আমাদেরকে অবশ্যই পরিমাপ করতে পারতে হবে। যদি আমরা পরিমাপ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্যা শনাক্তকরণের ক্ষেত্রে যে চল বের করব সেটা কিন্তু সম্ভব হবে না। তারপর আমরা যদি এই যেমন একজন মনোবিজ্ঞানী ক্ষুধা অনুধান করতে চান, তাহলে তাকে ক্ষুধা বলতে কত ঘন্টা খাবার থেকে বঞ্চিত রাখা হবে তা সংজ্ঞায়িত করতে হবে। তাহলে এই যে ক্ষুধার বিষয়টা, যে আমি কতক্ষণ তাকে খাবার বঞ্চিত রাখবো, সেই সময়টাকে আমরা বলতেছি যে এতটুকু সময় পর সেটা ক্ষুধা হিসেবে নির্ধারিত হবে। আর এই যে ক্ষুধার বিষয়টা, এটাই হচ্ছে মূলত তার কি পরিবর্তনশীল চলের অংশ। আর এটা থেকে আমি ধারণা করব যে আসলে মানুষের ক্ষুধা সম্পর্কিত যা আমি জানতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার সমস্যা শনাক্তকরণের যে 3টা ধাপ সেগুলো। তাহলে এই সমস্যা শনাক্তকরণ বিষয়টা কিন্তু প্রত্যেকটা পরীক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো। এরপর এখন আমার সমস্যা সমাধান শনাক্ত তো আমি করে ফেললাম, যে আমি ক্ষুধা সম্পর্কে জানতে চাই বা মানুষের স্মৃতি সম্পর্কে জানতে চাই। তারপর আমার কি করতে হবে? তারপর আমার তথ্য সংগ্রহ করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, উপাত্ত সংগ্রহ করতে হবে, যে আসলে এই ক্ষুধা সম্পর্কিত আমি আসলে কি জানি, এক একজন মানুষ ক্ষুধা সম্পর্কে কি ভাবে, বা এই যে স্মৃতি সম্পর্কে জানতে চাইলে আমি একটা শব্দ তালিকা দিয়ে দিলাম, এই শব্দ তালিকা মানুষ কতটুকু মনে রাখতে পারতেছে। এই বিষয়টাই কিন্তু হচ্ছে কি আমার উপাত্ত সংগ্রহের একটা সম্পর্ক বা মূল বিষয়। যেমন 10 জনকে আমি তালিকাটা দিয়ে দিলাম যে তোমরা এটা মুখস্থ করো, কতক্ষণ মনে রাখতে পারো আমরা সেটা দেখব। তাহলে এই যে 10 জন সম্পর্কে আমি কিন্তু কি একটা উপাত্ত পাবো আমার পরীক্ষণে ব্যবহার করার জন্য। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি উপাত্ত সংগ্রহ করা। সাধারণ ধারণা এমনকি যুক্তির উপর নির্ভর না করে ঘটনা যেভাবে ঘটেছে তার উপর ভিত্তি করে গবেষক অবশ্যই কি বস্তুনিষ্ঠভাবে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করবেন। কোর্ট ভবনের বিচারকের মতো একজন গবেষক সংগৃহীত তথ্যের মূল্যায়ন করে তবেই সিদ্ধান্তে উপনীত হবেন। তাহলে এক্ষেত্রে এভাবেই হচ্ছে কি আমার উপাত্ত সংগ্রহ করতে হবে। আমি যার উপর পরীক্ষাটা চালাচ্ছি, সেটা পুরুষের উপর হলে, মহিলার উপর হলে বা যাদের উপরই হয়, সেই যে পরীক্ষা যাদের উপর চালাবো সেই সাবজেক্ট যারা রয়েছে, তো এক্ষেত্রে আমরা হচ্ছে কি ব্যবহার করি কোন শব্দগুলো? পারীক্ষ বা পরীক্ষণ পাত্র, মানে হচ্ছে সাবজেক্ট, এবং জীব প্রায়শই ব্যবহার করা হয়ে থাকে। কি হয়? এই 3টা জিনিস বলা হয়ে থাকে, পারীক্ষ, পরীক্ষণ পাত্র অথবা কি জীব। যদি ইংরেজিতে আমরা সবগুলোকে সামারাইজ করি তাহলে পারীক্ষ বা পরীক্ষণ পাত্রকে আমরা সাবজেক্ট হিসেবে বলতে পারি, আর জীবকে আমরা অর্গানিজম হিসেবে বলি। তো এরকমভাবে আমি যে সেক্টর থেকে চাই, অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমার সাবজেক্ট সম্পর্কে ডেটা কালেক্ট করতে হবে। এখন এই সাবজেক্টটা জীব হোক, জড় হোক, পুরুষ হোক, মহিলা হোক, শিশু হোক, বৃদ্ধ লোক হোক, যাই হোক, এদের সম্পর্কে আমার সেকেন্ড স্টেজে এসে উপাত্ত সংগ্রহ করাই হচ্ছে আমার কাজ। পরবর্তীতে যদি আমরা একটু যাই, ফলাফলের প্রতিবেদন। উপাত্ত আমি সংগ্রহ করলাম, উপাত্ত সংগ্রহ করে আমি কি সেগুলোর বিচার বিশ্লেষণ করব, তারপর সেগুলো থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। তো উপাত্তের বর্ণনা করতে, তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে বা ফলাফল যে ঘটনাক্রমে আসে সেটার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি হচ্ছে কি পরিসংখ্যানিক বিশ্লেষণ। অর্থাৎ পরিসংখ্যানের বিশ্লেষণের মাধ্যমে আমি উপাত্তকে অ্যানালাইজ করে আমি আমার জেনারেল রেজাল্ট একটা পেলাম। আর এই রেজাল্টটাকে যখন আমি রিপোর্ট হিসেবে প্রকাশ করব, সেটাকে মূলত বলা হচ্ছে কি ফলাফল প্রতিবেদন। অর্থাৎ উপাত্ত সংগ্রহের পরবর্তী ধাপ থেকে শুরু করে আমার সর্বশেষ পর্যায় পর্যন্ত যে সময়টা বা যা রয়েছে, এই পুরো জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে কি ফলাফলের প্রতিবেদন তৈরি করা। এখন
এই যে ফলাফলের প্রতিবেদন আমি কিভাবে তৈরি করব, উপাত্ত সংগ্রহ করেছি সেটা আমাকে তুলে রাখতে হবে, সমস্যা আইডেন্টিফাই করেছি সেটাকে আমাকে লিখতে হবে, তারপর উপাত্তকে বিশ্লেষণ কিভাবে করেছি সেই পদ্ধতিগুলো আমাকে সুন্দর করে তুলে ধরতে হবে। এগুলো আস্তে আস্তে তুলে ধরে তারপর আমি কি ফলাফল পেয়েছি সবগুলো লিখে সেটাকে কি আমাকে অবশ্যই কি নোট করে ফেলতে হবে, আমাকে সেটাকে কি ডকুমেন্টেড রাখতে হবে। এই যে পুরো প্রক্রিয়াটা যখন আমি তুলে ধরবো, সেটাকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করব, অবশেষে যে জিনিসটা তৈরি হবে আমার ফুললি ডকুমেন্টেড, সেটাই মূলত হচ্ছে কি আমার ফলাফলের প্রতিবেদন। যে কোনো একটা এক্সপেরিমেন্ট সফল হওয়ার ক্ষেত্রে এই ফলাফলের প্রতিবেদন কিন্তু খুবই দরকারি। তারপর সেটাকে আমি চাইলে হচ্ছে জার্নালে প্রকাশ করলাম, সেটাকে বই হিসেবে প্রকাশ করলাম, নানানভাবে আমি প্রকাশ করতে পারি। তো এভাবেই আসলে কি আমাকে একটা ফলাফলের প্রতিবেদন তৈরি করতে হয় এবং সেই জিনিসটাকে আমার তুলে ধরতে হয়। তাহলে আমরা যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই তিনটা জিনিস পাই: সমস্যা শনাক্তকরণ, উপাত্ত সংগ্রহ, ফলাফলের প্রতিবেদন। এই সবগুলো জিনিসই কিন্তু আমাদের করতে হয়, সেটা যে কোনো বিষয় হোক, সেটা মনোবিজ্ঞানের কোনো এক্সপেরিমেন্ট হোক, সোশ্যাল কোনো এক্সপেরিমেন্ট হোক, বা সায়েন্টিফিক যে কোনো কিছু হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট হোক, সকল ক্ষেত্রেই কিন্তু এই তিনটা জিনিস অলওয়েজ কমন থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমার সাধারণ যে বৈশিষ্ট্য সেগুলো। এবার আমরা দেখব মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা তো দেখেছি সাধারণভাবে এই জিনিসগুলো আসে, তো মনোবিজ্ঞানের নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে শুধুমাত্র কি মনোবিজ্ঞানে এই আমরা যে অনুধান করি বা যা জানতে চাই সেগুলো সম্পর্কে ধারণা লাভ করি। তো এখানে দেওয়া আছে 7টার কথা। এই 7টা পদ্ধতি সম্পর্কে যদি আমরা একটু দেখি, প্রথমেই আসা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি, তারপর পর্যবেক্ষণ পদ্ধতি, চিকিৎসামূলক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, এগুলো সম্পর্কে আসলে আমরা বিস্তারিত জানবো। এখানে আমি এই দুইটা নিয়ে প্রথমে একটু কথা বলে নিই, তারপর আমরা একটা একটা করে সবগুলো সম্পর্কেই দেখব। পরীক্ষণ পদ্ধতি হচ্ছে ইংরেজিতে যদি আমরা বলি এক্সপেরিমেন্ট, পর্যবেক্ষণ হচ্ছে অবজারভেশন। দুইটা কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য রয়েছে, পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমি নিজের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারি, আর অবজারভেশনের ক্ষেত্রে আমি শুধুমাত্র ওই জিনিসটা সম্পর্কে দেখব, মানে জেনারেলি যেভাবে হচ্ছে সেটাই হবে। একটু উদাহরণ যদি আমি দেই, সেক্ষেত্রে আমি বলতে পারি, ধরা যাক নতুন একটা ওষুধ আবিষ্কৃত হয়েছে, তো এই ওষুধের সাইড এফেক্টস, তারপর কোন কোন ক্ষেত্রে কাজ করে সেগুলো সম্পর্কে যদি আমাকে জানতে হয়, তাহলে আমি 10 জন মানুষকে সিলেক্ট করব, তাদেরকে সকলের কাছ থেকে আলাদা করব, আলাদা করে তাদেরকে ওষুধটা তাদের উপর টেস্ট করব, দেখব যে তাদের মধ্যে কীরকম ফাইন্ডিংস আমার আসতেছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। কিন্তু আমি চিন্তা করলাম যে আসলে পাবলিক প্লেসে মানুষ কেমন আচরণ করে, এটার ক্ষেত্রে আমি একটা পাবলিক প্লেসে গিয়ে দাঁড়ালাম, 10 জন মানুষকে দেখলাম যে 10 জন আসলে কি করছে। তো এক্ষেত্রে আমার কিন্তু নিয়ন্ত্রিত কোনো পরিবেশ নাই। এই যে নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে আমি হচ্ছে যা যেভাবে ঘটতেছে সেইভাবেই শুধুমাত্র সেটাকে দেখে সেই সম্পর্কে তথ্যটা নিলাম, এটা হচ্ছে আমার অবজারভেশন। তাহলে এক্সপেরিমেন্ট আর অবজারভেশনের বেসিক পার্থক্য কিন্তু এই জায়গাতেই, যে আসলে অবজারভেশনের ক্ষেত্রে জেনারেল যেরকম ঘটনা ঘটে সেটার সম্পর্কে আমরা ধারণা নেই, এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা আলাদা পরিবেশ সৃষ্টি করে কিছু শর্ত মেনে তারপর সেটার উপর আমরা কি নির্দিষ্ট একটা ছোট গ্রুপে পরিচালনা করা হয়। তাহলে এই আর কি আমি এটা বলতে চাচ্ছিলাম, কারণ এক্সপেরিমেন্ট এবং অবজারভেশনের বিষয়টা অনেকেই গুলিয়ে ফেলে। তো এই যে এছাড়াও রয়েছে পরিসংখ্যান পদ্ধতি, জরিপ পদ্ধতি, সহসম্পর্ক অনুধান, ঘটনা অনুধান, এরকম নানান পদ্ধতি কিন্তু আসলে আমরা দেখতে পাই। তাহলে এগুলো সম্পর্কে এখন বিস্তারিত একটু জানবো। তো প্রথমে যেটা আসে পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে ক্রাইডারের সংজ্ঞাটা আমরা একটু দেখে ফেলি, তাহলেই কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটি পরীক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথে অধ্যয়নে একটি বস্তুকে ব্যবহার করেন এবং তারপর আচরণের ফলাফল প্রত্যক্ষ করেন। আমি যে জিনিসটা বলেছিলাম যে আমি একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, সেটার উপর করে মানুষের সম্পর্কে কি ধারণা গ্রহণ করব এবং সেই তথ্যগুলোকে সাথে তার আচরণের ফলাফল প্রত্যক্ষ করব। তাহলে এই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বা হচ্ছে কি পরীক্ষণ পদ্ধতি। আর এই পরীক্ষণ পদ্ধতিকে সবচেয়ে
হচ্ছে জ্ঞানসম্মত এবং সবচেয়ে সঠিক পদ্ধতি হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। তো এই যে পরীক্ষণ পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আবার কি বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমরা পড়েছি না, সেই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যেও যে বৈশিষ্ট্য চাই সেগুলো এই পরীক্ষণ পদ্ধতির মধ্যে রয়েছে, যে কারণে এটাকে বলা হয়ে থাকে সবচেয়ে পারফেক্ট এবং নিখুঁত পরীক্ষা বা পদ্ধতি। তো এক্ষেত্রে আমরা যদি আরেকটা সংজ্ঞা দেখি, ওয়াইনি হোয়াইটেনেরটা, পরীক্ষণ হলো এমন একটি গবেষণা পদ্ধতি যেখানে অনুসন্ধানকারী এই যে সুনিয়ন্ত্রিত পরিবেশের কথা কিন্তু আমি বলেছিলাম, এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত পরিবেশে একটি চল প্রয়োগ করেন এবং তার ফলে দ্বিতীয় চলে কোনো পরিবর্তন আসে কিনা তা পর্যবেক্ষণ করেন। ওষুধের কথা বলেছিলাম, তাহলে একটা চল যদি আমার ওষুধ হয়, আরেকটা চল যদি হচ্ছে আমার সাবজেক্টস হয়, তাহলে আমার এই ওষুধের কারণে সাবজেক্টসের মধ্যে কি কি পরিবর্তন আসতেছে সেটা আমি বের করব। তাহলে এটাই কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ পদ্ধতি। তো পরীক্ষণ পদ্ধতিতে সুব্যবস্থা বা সুপরিকল্পিত অবস্থায় পরিবেশে উদ্দীপকের প্রতি আসলে পরীক্ষণ পাত্রের যে সম্পর্ক রয়েছে সেটা প্রকাশ করা হয়। এভাবেই কিন্তু আসলে পরীক্ষণ পদ্ধতি কাজ করে থাকে। তো এবার আমরা যদি পরীক্ষণ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা কিন্তু পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে আরেকটু ভালো ধারণা পাবো। উডওয়ার্থ ও স্লোজবার্গ এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে 1954 সালে বলেছিলেন। তো এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু দেখি, পরীক্ষণকারী পর্যবেক্ষণীয় ঘটনাটি যখন খুশি তখনই সৃষ্টি করতে পারেন, সুতরাং প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য তিনি প্রস্তুত থাকেন। এরপর তিনি একই রকম অবস্থা যতবার খুশি ততবার কি প্রয়োগ করে ফলাফল যাচাই করতে পারেন। তারপর তিনি কতগুলো অবস্থা পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি করে ফলাফলের পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি যে এই বৈশিষ্ট্যগুলো আসলে কি বোঝায়, যখনই একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করা হয় সেক্ষেত্রে তারা হচ্ছে কি বারবার ওই এক্সপেরিমেন্টটা করে দেখে যে একই রকম ফলাফল আসে কি না। আবার যখন ইচ্ছা তখনই কিন্তু আসলে চাইলে ওইটা সৃষ্টি করা সম্ভব হয়। আমার কাছে পর্যাপ্ত ডাটা থাকলে আমি ওই এক্সপেরিমেন্টটা কি বারবার করতে পারবো। আবার আমি দেখবো যে আসলে এই জিনিসটা একটু বাড়ানো কমানোর মাধ্যমে যে কোনো একটা চল, যে কোনো একটা পরিবর্তনশীল একটু বাড়িয়ে একটু কমিয়ে আমি দেখবো যে আসলে কি একই রকম ফলাফল বা ফলাফলের কীরকম পরিবর্তন আসতেছে। তাহলে আমি শুধুমাত্র ওই একটা জিনিসই বলতে পারবো তা না, আমি সেটার সাথে সাথে কি ওইটার হ্রাস বৃদ্ধি সম্পর্কেও কিন্তু একটা ভালো ধারণা পাবো। তো এই বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন হচ্ছে কে, উডওয়ার্থ ও স্লোজবার্গ। তো এবার আসি পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি নিয়ন্ত্রণ। পরীক্ষণের জন্য নিয়ন্ত্রিত পরিবেশ খুবই জরুরি। যদি নিয়ন্ত্রিত পরিবেশ না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা কি পরীক্ষণ বলতে পারি না। তো যে কোনোভাবে আমার পরীক্ষণের জন্য প্রয়োজনীয় যে এনভায়রনমেন্ট রয়েছে সেটা ক্রিয়েট করে সেটা বজায় রাখাই কিন্তু মূলত নিয়ন্ত্রণ। আর সেই অনুযায়ী হচ্ছে কি তারপর যে পরীক্ষক যিনি রয়েছেন তিনি তার ইচ্ছা অনুযায়ী কি ডাটা বা শর্তগুলোকে চলগুলোকে বাড়িয়ে কমিয়ে হ্রাস বৃদ্ধির মাধ্যমে দেখতে পারেন। যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এটা তিনি করতে পারবেন। তো এবার পরীক্ষণ পদ্ধতিতে আমরা যে চলগুলো পাই, যে চল বা শর্ত রয়েছে সেগুলো যে আমরা পাই, এরকম 4 প্রকারের শর্ত রয়েছে বা চল রয়েছে, সেগুলো নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কি অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে কোনো ভ্যালু নেওয়া যায়। একটা আমি ম্যাথমেটিক্যালি এটার একটা উদাহরণ দিয়ে ধরা যায় যে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আবার লিখলাম যে y ইকুয়াল টু কি এইটাই, এই ফাংশন অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এখন আমার এই যে y এর ভ্যালু সেটা কি নিজের ইচ্ছা মতো হইতে পারে না, কারণ y হচ্ছে কি x এর একটা ফাংশন, x এর উপর নির্ভর করবে y এর মান। তাহলে আমার এই যে x যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমার অনির্ভরশীল, অর্থাৎ আমার অনির্ভরশীল চল হচ্ছে কি x, কারণ x এর ক্ষেত্রে আমি x এর যে কোনো ভ্যালু নিতে পারি। x এর মান যদি 1 নেই y এর ভ্যালু আসবে 5, x এর ভ্যালু যদি 2 নেই y এর ভ্যালু আসবে 8, অর্থাৎ x এর মানটা আমি শূন্য থেকে যত ইচ্ছা তত বসাইতে পারতেছি। তার মানে হচ্ছে এটা অন্য x এর ভ্যালুটা y এর উপর কিন্তু নির্ভরশীল না, এই জন্য x হচ্ছে আমার
অনির্ভরশীল চল। অর্থাৎ অনির্ভরশীল চলের ক্ষেত্রে সহজ কথায় যে চল অন্য কোনো চলের উপর নির্ভরশীল নয় সেটাই হচ্ছে মূলত অনির্ভরশীল চল। এখন আমরা এই যে ওয়াই এর কথা বললাম, এই ওয়াই হচ্ছে আমার নির্ভরশীল চল। কিভাবে নির্ভরশীল চল? এক্স এর ভ্যালু 1 হইলে ওয়াই এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 2 হইলে ওয়াই এর ভ্যালু 8, এক্স এর ভ্যালু 0 হইলে ওয়াই এর ভ্যালু 4। তাহলে আমার এক্স এর উপর ওয়াই এর ভ্যালুটা নির্ভর করতেছে। এই জিনিসটাকে যদি আমরা, এই যে এটা তো আমি একটা সমীকরণ দেখাইলাম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4। তো এটাকে যখন আমি জেনারেল হিসাবে ধরি সেটা হচ্ছে কি আমার এরকম, এক্স ইকুয়াল টু এক্স হচ্ছে ফাংশন অফ এক্স, সরি ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই তো গেল আমার গাণিতিক ব্যাখ্যা। এখন এটাকে আমরা ব্যক্তি জীবনে প্রয়োগ করি যে আমাদের দৈনন্দিন জীবনে এটা কিভাবে কাজ করে। ওকে, আমি যত বেশি পড়াশোনা করব আমার রেজাল্ট তত ভালো হবে। পড়াশোনাটা হচ্ছে অনির্ভরশীল চল, আমার পড়াশোনার বিষয়টা আমি ইচ্ছামতো করতে পারি, কিন্তু রেজাল্টের বিষয়টা হচ্ছে নির্ভরশীল চল। রেজাল্ট নির্ভর করে আমার পড়াশোনার উপরে। আবার সহজভাবে যদি চিন্তা করি, আমার ক্ষুধার বিষয়টা খাবার খাওয়া হচ্ছে, আমার খাবার হচ্ছে অনির্ভরশীল চল, আমি কতক্ষণ খাবো না খাবো সেটা নির্ভর, কিন্তু খাবার না খাওয়ার উপরে কিন্তু ক্ষুধা ডিপেন্ড করে। তাহলে এই যে খাবারের উপর ক্ষুধা ডিপেন্ড করাটা, ক্ষুধা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এইরকম আর কি বিষয়টা, যে আমার অনির্ভরশীল চল হচ্ছে যেটা স্বাধীনভাবে কোনো উদ্দীপক বা আচরণের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর নির্ভরশীল চলের ক্ষেত্রে সেটা হচ্ছে কি অনির্ভরশীল চলের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে। যেমন আমরা যদি একটু দেখি, অনির্ভরশীল যে চল অন্য কোনো উপর নির্ভরশীল না হয়ে নিজেই স্বাধীনভাবে অন্য উদ্দীপক বা আচরণের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে বা পরিবর্তন আনতে সক্ষম তাকে অনির্ভরশীল চল বলে। আর নির্ভরশীল চলকে, যে চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অনির্ভরশীল চলের উপর নির্ভর করতে হয় তাকে কি নির্ভরশীল চল বলে। তাহলে মনোবিজ্ঞানে কিন্তু আমরা অনির্ভরশীল পাই, নির্ভরশীল চল পাই, এরপর পাই মধ্যবর্তী চল, যেটা দুইটার মাঝে থাকে। যে অনির্ভরশীল ও নির্ভরশীল চলের মধ্যে সংযোগ স্থাপনকারী চলকে বলা হয় হচ্ছে কি মধ্যবর্তী চল। পরীক্ষণ পাত্রে বয়স, অভ্যাস, লিঙ্গ, অভিজ্ঞতা, প্রেষণা এগুলো হচ্ছে কি মধ্যবর্তী চলের উদাহরণ। যেমন আমি দেখব যে একজন মানুষের স্মৃতিশক্তি কতটুকু ভালো, সেটার জন্য আমি তাকে 10টি শব্দের একটা তালিকা দিলাম যে সে কতটুকু মনে রাখতে পারে। তাহলে এই যে আমার মনে রাখতে পারার যে বিষয়টা সেটা হচ্ছে আমার অনির্ভরশীল চল, আর তার স্মৃতিশক্তিটা হচ্ছে ওই নির্ভরশীল চল। তো মধ্যবর্তী চল কি, আমরা দেখবো যে তার বয়স কত, যার বয়স বেশি তার কি স্মৃতিশক্তি একটু দুর্বল হতে পারে, তার অভ্যাস কীরকম, যে সে আসলে স্মৃতিশক্তি ভালো রাখার জন্য কিছু করেছে কি না, এরকম ভাবে কি আমরা নানানভাবে জিনিসগুলো হিসেব করতে পারি। সেক্ষেত্রে আমার এই যে বয়স, অভ্যাস, লিঙ্গ এগুলো হচ্ছে কি মধ্যবর্তী চল। এরপর বাহ্যিক চলের বিষয়টা যদি আমরা চিন্তা করি, বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয়, যেমন তাপমাত্রা, মিছিলের শব্দ, বাইরের হট্টগোল, হইচই ইত্যাদি। একটা এক্সপেরিমেন্ট করতেছি, আমি চিন্তা করলাম যে তার স্মৃতিশক্তি কতটুকু, স্মৃতিশক্তি ভালো নাকি খারাপ সেটা হিসাব করার জন্য তাকে একটা নিয়ন্ত্রিত পরিবেশ দিলাম যেখানে কোনো হই হুল্লোড় নাই, হট্টগোল নাই, আবার হচ্ছে মানুষের মিছিলের ভিড়ের মধ্যে তারে বসায় দিলাম। দুইটার ক্ষেত্রে কি রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসতে পারে। এই যে ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে সেটার ক্ষেত্রে কিন্তু এই বাহ্যিক চল ভূমিকা রাখতে পারে। তো এই জন্য এই বাহ্যিক চলটাকেও কি আমরা এই অ্যাকাউন্ট করি আর কি, এই জিনিসটাকে আমরা নেই। তো এরকমভাবে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাই। তবে অনেকে এটাকে হচ্ছে এই 4 ভাগে ভাগ না করে 3 ভাগে করেছেন, নির্ভরশীল চল, অনির্ভরশীল চল, বাহ্যিক চল। মধ্যবর্তী চলের বিষয়টা তারা বাদ দিয়েছেন। আর এই সেক্ষেত্রে যখন 3টার কথা আমরা চিন্তা করব, নির্ভরশীল, অনির্ভরশীল এবং বাহ্যিক, সেক্ষেত্রে নির্ভরশীল আর অনির্ভরশীল চল ছাড়া বাকি যা আছে সব কিছু হচ্ছে কি বাহ্যিক চল। তাহলে এইগুলোর মাধ্যমে এই 4টা চল কিন্তু আমরা পাই, এগুলো বোঝার মাধ্যমেই কিন্তু আমরা আসলে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকি। তো একটা উদাহরণ যদি আমরা একটু দেখি, যে আমরা গবেষণা করে দেখতে চাই কোন রঙের আলোর প্রতি প্রতিক্রিয়াকাল সবচেয়ে বেশি। এখানে বিভিন্ন রঙের আলো হলো হচ্ছে কি অনির্ভরশীল চল, কারণ এই আলোগুলো হচ্ছে কোনোটার উপর নির্ভরশীল না, কিন্তু আলোক রশ্মির প্রতি এক ব্যক্তির প্রতিক্রিয়াকাল যেটা, সেটা হচ্ছে কি আমার নির্ভরশীল চল। তারপর ব্যক্তির বয়স, সে ছেলে না মেয়ে, তার অভিজ্ঞতা, এগুলো হচ্ছে আমার মধ্যবর্তী চল। আর কক্ষের গরম আবহাওয়া বা পাশের কোলাহল হলো আমার বাহ্যিক চল। তাহলে এরকমভাবে কিন্তু আমরা 4টা চলের ব্যবহারই একটা পরীক্ষণ পদ্ধতিতে দেখতে পাই।
তো এভাবে আসলে পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, এখানে একটা উদাহরণ দিই যে একটি পরীক্ষণ অনির্ভরশীল চলের প্রভাব নির্ণয় করার জন্য পরীক্ষণকারী পরীক্ষকদের দুটি দলে ভাগ করেন। এক্সপেরিমেন্টার যিনি বা পরীক্ষণকারী যিনি পরীক্ষণটা পরিচালনা করে থাকেন, আর পরীক্ষক হচ্ছে কি আমার সাবজেক্ট যাদের উপর পরীক্ষাটা পরিচালিত হয়। তাহলে একটি দল হলো দুইটি দলে যদি ভাগ করে, একটা হচ্ছে পরীক্ষণ দল আর একটা হচ্ছে কি নিয়ন্ত্রিত দল। পরীক্ষণ দল হলো সেই দল যেখানে পরীক্ষকে অনির্ভরশীল চলের নিরিখে বিশেষ ব্যবস্থা প্রদান করা হয়। অপরদিকে নিয়ন্ত্রিত দল একই ধরনের পরীক্ষা নিয়ে গঠিত হয়, কিন্তু এরা পরীক্ষণ দলের মতো বিশেষ ব্যবস্থা পায় না। এই জিনিসটা কিভাবে আমরা কিন্তু পূর্বের অধ্যায়গুলোতে দেখেছি, নিয়ন্ত্রিত দল পরীক্ষণ দল দুইটা সম্পর্কে কিন্তু আমরা পেয়েছি। শিক্ষণ ও স্মৃতি অধ্যায়ে দেখেছি আমরা প্রথম পত্রের, তারপর মানুষের আচরণের উপর পরিবেশের প্রভাবেও কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। যেমন এখানে যদি আমরা শিক্ষণের উপর আবৃত্তির প্রভাব দেখতে চাই, একদল পরীক্ষকে অর্থাৎ সাবজেক্টকে আর কি আবৃত্তির মাধ্যমে একটি কবিতা মুখস্থ করতে এবং অন্য দলকে কবিতাটি শুধু মুখস্থ করতে দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে প্রথম দল হলো পরীক্ষণ দল, দ্বিতীয়টি হচ্ছে কি নিয়ন্ত্রিত দল। যেমন আবৃত্তি করে করে যদি আমরা যে কোনো কবিতা পড়ি সেটা কিন্তু সহজে মুখস্থ হয়। তাহলে এই যে একটা বিশেষ সুবিধা যাদেরকে দেওয়া হচ্ছে তারা হচ্ছে কি পরীক্ষণ দল। আমরা কি করব, এই দুই দলের মধ্যে পার্থক্য করব যে আসলে আবৃত্তির মাধ্যমে পরীক্ষাটা কি প্রভাবটা যেহেতু আমি আবৃত্তির দেখতে পাচ্ছি, তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমরা পরীক্ষণের ক্ষেত্রে আমরা ওই বিশেষ সুবিধাটা একটা দলকে দিয়ে দিব। দেখব যে তাদের পারফরমেন্সের সাথে যারা সুবিধা পাচ্ছে না তাদের পারফরমেন্সের কি পার্থক্য রয়েছে। এরকমভাবে আসলে কি পরীক্ষণ ও নিয়ন্ত্রিত দলের মাধ্যমে আমরা আলাদা আলাদা করে এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে পারি। তবে এই পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল উভয়ই কিন্তু একই, তাদের মধ্যে শুধুমাত্র ওই বিশেষ সুবিধা ছাড়া অন্য কোনো পার্থক্য কিন্তু নাই। তো এবার আমরা আসি পরীক্ষণ পদ্ধতির বিস্তারিত যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আমরা কি কি জেনেছি। একাধিক চলের মাধ্যমে কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা করে আমরা 4 রকমের চল পেয়েছি: নির্ভরশীল, অনির্ভরশীল, বাহ্যিক, মধ্যবর্তী। তারপর পরীক্ষণাধীন চলের উপর অন্যান্য চল বা উপাদান যেন কি প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সেগুলোকে নিয়ন্ত্রণ করা। পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্যই কি ছিল? নিয়ন্ত্রণ। তাহলে আমাদের এই নিয়ন্ত্রণ করাটা কিন্তু আমরা দেখতে পাই পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে। পরীক্ষণকারী তার ইচ্ছামতো চল নিয়ন্ত্রণ করতে পারেন। আমি চাইলে একজনকে বসায় দিলাম ভিড়ের মাঝখানে, হট্টগোলের মাঝখানে, যে তুমি এখন কবিতা মুখস্থ করো। আবার আমি একটা সুন্দর নিরিবিলি রুম তাকে দিয়ে বললাম যে কবিতা মুখস্থ করো। দুইটাই করতে পারি। গবেষণার অবস্থা বজায় রেখে প্রাকৃতিক পরিবেশ অনুসন্ধান কার্যক্রম সম্পাদন করা যায়। তারপর ঘটনা পুনরাবৃত্তি পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। আমরা উডসওয়ার্থ এবং স্লোজবার্গের যে বৈশিষ্ট্য তিনটার মধ্যে পেয়েছিলাম সেটার মধ্যে কিন্তু এই পুনরাবৃত্তির বিষয়টা আমরা দেখেছি। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য পরীক্ষণকারীকে সরাসরি উপস্থিত থাকতে হয়। এক্সপেরিমেন্টটা কেমন যাচ্ছে, কি হচ্ছে, সকল কিছু পরিচালনার জন্য যিনি এক্সপেরিমেন্ট পরিচালনা করবেন তাকে উপস্থিত থাকতে হবে। তারপর অনেক সময় নমুনায় অন্তর্ভুক্ত ব্যক্তির দুই ভাগে ভাগ করা হয়, এটা আমরা পড়েছি, পরীক্ষণ দল, নিয়ন্ত্রিত দল। তারপর পরীক্ষণ পদ্ধতি উপাত্তগুলোকে কি পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায়, অর্থাৎ সাংখ্যিক পদ্ধতিতে বা গাণিতিক পদ্ধতিতে প্রকাশ করা যায়। বারবার একই পরীক্ষণ করে ফলাফল যাচাই করতে পারেন। আবার হচ্ছে কি ব্যক্তির পছন্দ অপছন্দের কোনো স্থান কিন্তু এক্ষেত্রে নাই। আমি যখন আমার কোনো এক্সপেরিমেন্টে অংশ নেব, তো এক্সপেরিমেন্টের রুল অনুযায়ী নিজেকে আমাকে ওইভাবে তৈরি রাখতে হবে। আমি নিজের পছন্দ অপছন্দের বিষয়টা কিন্তু ওই ক্ষেত্রে বলতে পারবো না। তাহলে এই গেল আমার হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে পরীক্ষণ পদ্ধতি কিভাবে আমরা পরিচালিত হয় সেটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা কিন্তু আমরা পেয়েছি। এবার আসি নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ সম্পর্কে। পরীক্ষণের সাথে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পার্থক্য। যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আসে হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ। পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো রকম নিয়ন্ত্রিত পরিবেশ থাকে না। একটু দেখি আমরা যেটা
এমন কতগুলো আচরণ বা ঘটনা আছে যা গবেষণাগারে তৈরি করা যায় না। সেসব আচরণ বা ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি হলো এমন একটি অনুসন্ধান প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় বা ঘটনার সামনে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয়। এই যে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণকে অনেকে শুধু পর্যবেক্ষণ পদ্ধতি বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে আমরা চাইলেই পারবো না। এখন আমি যদি চিন্তা করি যে আসলে সমাজে একজন মানুষ নিজেকে কিভাবে উপস্থাপন করে, তাহলে এই জিনিসটা আমি এক্সপেরিমেন্ট কিভাবে করব? পরীক্ষণ পদ্ধতি তো সম্ভব না। নিয়ন্ত্রিত পরিবেশে আমি একটা সমাজ কিভাবে আনবো? এটা তো সমাজে সকলে যখন মিশবে সেটার উপর নির্ভর করে। তাহলে এটাই হচ্ছে মূলত আমার পর্যবেক্ষণ পদ্ধতির মূল যে বৈশিষ্ট্য সেটা। এক্ষেত্রে আমি কোনো সুনিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করতে পারি না। আমাকে অবজার্ভ করতে হয়, আমাকে দেখতে হয় একটা জেনারেল ঘটনা কিভাবে ঘটছে সেটাকে অবজার্ভ করে আমাকে একটা ডিসিশনে আসতে হবে। তো এক্ষেত্রে ক্রাইডার এবং তার সহযোগীরা বলেছেন নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের দুটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। কি কি? একটা হচ্ছে পরীক্ষণ পাত্রকে তাদের প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করা হয়, অর্থাৎ অ্যাজ ইট ইজ ঘটনা যেভাবে ঘটতেছে সেখানেই পর্যবেক্ষণ করব। এরপর পরীক্ষণ পাত্রের নিজস্ব আচরণের সাথে পর্যবেক্ষণকারী কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ধরা যাক বলা হলো আমাকে যে আমার উদাহরণে যদি দেই, আমি আপনাদের সামনে যেভাবে কথা বলি বাস্তব জীবনে সেভাবে কথা বলি না। তো এক্ষেত্রে আমাকে যদি অবজার্ভ করা হয় যে আমার কথা বলার যে পার্থক্য যেটা রয়েছে সেটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করতে হয়, তাহলে আমি ইন জেনারেল যেভাবে কথা বলবো সেটাকে দেখে অবজার্ভ করে কিন্তু ডিসিশনটা দিতে হবে। চাইলেই কেউ যদি আমাকে বলে আইসা আমার সাথে ডিরেক্ট কথা বলা শুরু করে, তখন কিন্তু আমি আর ওই ইন জেনারেল যেভাবে কথা বলি সেভাবে বলবো না। আমি সমাজ অনুযায়ী কি ওইভাবে আচরণ করার চেষ্টা করব। তাহলে এই যে আচরণের ক্ষেত্রে কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। যেরকমভাবে ঘটনাটা ঘটতেছে সেটাকে সেভাবেই অবজার্ভ করতে হবে। তো এটাই হচ্ছে মূলত কি ক্রাইডার এবং তার সহযোগীদের কথা অনুযায়ী দুইটা বৈশিষ্ট্য। এবার আমরা যদি নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের দুইটা পদ্ধতি দেখি, দুই ধরনের, একটা হচ্ছে কি প্রাকৃতিক পর্যবেক্ষণ আর একটা পদ্ধতিগত পর্যবেক্ষণ। প্রাকৃতিক পর্যবেক্ষণ কি? প্রাকৃতিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনাকে যখন আমরা কি পর্যবেক্ষণ করার জন্য প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে থাকি। তো সাধারণ অর্থে আমরা যদি যে কোনো পর্যবেক্ষণের কথা চিন্তা করি, আমি শুরু থেকে এটাই বলে আসতেছি, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেইভাবেই আমরা শুধুমাত্র পর্যবেক্ষণ করব। তাহলে এটাই হচ্ছে মূলত পর্যবেক্ষণের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ বলতে আমরা সাধারণত প্রাকৃতিক পর্যবেক্ষণই বুঝে থাকি। একটা ঘটনা প্রকৃতিতে যেভাবে ঘটতেছে সেইভাবেই আমরা সেটাকে দেখব। তো এই যে প্রাকৃতিক পর্যবেক্ষণের যে দুইটা সাধারণ বৈশিষ্ট্য, স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পর্যবেক্ষণ আর কি স্বাভাবিক আচরণ যাতে বিঘ্নিত না হয় সেটা খেয়াল রাখা, এই দুইটা জিনিস কিন্তু ইয়ে করতে হবে। যেমন একজন মানুষ যদি আমরা চিন্তা করি সে আঞ্চলিক ভাষায় তার এলাকায় কথা বলে, তো সে তার সাথে যদি গিয়ে আমরা হচ্ছে একজন ঢাকা শহরের মানুষ কথা বলা শুরু করে, তাহলে সে চেষ্টা করবে যে কি একটু শুদ্ধ করে বা প্রমিত ভাষায় কথা বলার। তো সেক্ষেত্রে আমার তার যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য বা ইন জেনারেল সে যেরকম সেটা কিন্তু প্রকাশিত হবে না। তাহলে এই যে বিঘ্ন এটা ঘটতে দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে তার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেটা যেন বিঘ্নিত না হয়, আর স্বাভাবিক পরিবেশটা অবশ্যই বজায় রাখতে হবে। তো প্রাকৃতিক পর্যবেক্ষণ তখনই সর্বোত্তম পর্যবেক্ষণ হবে যখন পরীক্ষণ পাত্র বুঝতে পারে না যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি যে সাবজেক্টকে চুজ করব সে কখনোই জানতে পারবে না যে তাকে অবজার্ভ করা হচ্ছে, সে তার উপরে কি একটা পরীক্ষণ চালানো হচ্ছে বা তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে অলওয়েজ কি যত কম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। এখন প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমরা কি কি কারণ আসলে এই পর্যবেক্ষণগুলো করে থাকি সেটা নিয়ে যদি আলাপ করতে হয়, স্বাভাবিক পরিবেশ বজায় রেখে আমরা কি করি প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করি, যে ক্ষেত্রে এক্ষেত্রে যে সেগুলো হচ্ছে কি আমাদের পরীক্ষাগারে, অর্থাৎ পরীক্ষণ পদ্ধতি আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না। এখন কোন কোন ক্ষেত্রে আমি পারি না, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন মানুষের পরিবেশের সাথে তার আচরণের প্রভাবটা কিন্তু আমরা পরীক্ষণ পদ্ধতিতে বের করতে পারি না। এরকম আরও যদি উদাহরণ দিতে হয়,
সংঘর্ষ, দাঙ্গা, তারপর হচ্ছে বিবাহ বিচ্ছেদ, দুর্ভিক্ষ, এই জিনিসগুলো কি আমরা পরীক্ষণে করতে পারবো না। এই জিনিসটা আমাদেরকে কি পর্যবেক্ষণ করতে হবে। আর পর্যবেক্ষণের ক্ষেত্রে আমার এটা খেয়াল রাখতে হবে যেন সাবজেক্টের এই বিষয়ে কোনো ধারণা না থাকে যে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে, অর্থাৎ অনিয়ন্ত্রিত পরিবেশ, যত নিয়ন্ত্রণ কম থাকা যায়। এবার আসি ব্যক্তিগত পর্যবেক্ষণের ক্ষেত্রে। যখন কোনো পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশে তথ্য সংগ্রহ করা হয় তাকে কি ব্যক্তিগত পর্যবেক্ষণ বলা হয়। যেমন উদাহরণ যদি আমরা একটা দেখি, 5 বছর বয়সী শিশুদের খেলার প্রতি আগ্রহ আমরা পর্যবেক্ষণ করতে চাই। তো এক্ষেত্রে একটি বড় হল ঘরের নির্দিষ্ট ব্যবধানে যথাক্রমে ফুটবল, টেনিস বল, ক্রিকেট সামগ্রী, খেলনা, চেয়ার টেবিল, মানে হচ্ছে যত রকমের খেলনা আছে সবগুলো আমি দিয়ে দিলাম। তারপর দেখলাম যে সে আসলে কোনটার প্রতি আগ্রহী হচ্ছে। সে কি ফুটবল খেলায় আগ্রহী হচ্ছে, নাকি হচ্ছে কি সে ক্রিকেট খেলায় আগ্রহী হচ্ছে। তো এরকমভাবে একটা বড় হল ঘরে 5 বছর বয়সী একদল শিশুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে যার যেটা পছন্দ সেই অনুযায়ী সে সেটাই চলে যাবে। আর পর্যবেক্ষণকারী এক জায়গায় দাঁড়াবে যেখানে হচ্ছে কি শিশুদের কার্যকলাপ লক্ষ্য করতে পারবে, কিন্তু শিশুরা তাকে দেখতে পারবে না। কারণ এক্ষেত্রে শিশুরা যদি তাকে দেখতে পায় তাদের আচরণ পরিবর্তিত হতে পারে। এই জন্য আমাদের করতে হবে কি, পর্যবেক্ষক যিনি থাকবেন, এক্সপেরিমেন্টার যিনি থাকবেন, তিনি এরকম একটা জায়গায় অবস্থান করবেন যেন তিনি শিশুদেরকে দেখতে পারেন, শিশুরা তাকে দেখতে না পারে। শিশুরা তাদের স্বভাব সুলভ অনুযায়ী, তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তারা হচ্ছে কি খেলাধুলা চুজ করবে। আর সেটা দেখে একজন পরীক্ষক দেখবেন যে আসলে তারা কি কি চুজ করছে, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। তো এই যে পদ্ধতি যেটা রয়েছে এটা হচ্ছে পদ্ধতিগত পর্যবেক্ষণ। তো এটার মাধ্যমে আমরা কি দেখতে পাই একজন মানুষ ব্যক্তিগতভাবে আসলে তার কি কি কাজ করছে। তো একটা পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আসলে এক্ষেত্রে আমরা একটু দেখি, পরিবেশটা হয়তো একটু নিয়ন্ত্রিত, কিন্তু সেটার উপরেও কি নিয়ন্ত্রণ সবচেয়ে কম রাখা হয়েছে। কারণ শিশুরা যেন হচ্ছে কি বড়দের একটা বা পর্যবেক্ষকের সিদ্ধান্তের দ্বারা যেন তারা কোনোভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেই বিষয়টা খেয়াল করেই কিন্তু আসলে শিশুদেরকে কি ফ্রিলি চলাফেরার কিন্তু একটা জিনিস দেওয়া হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার পদ্ধতিগত পর্যবেক্ষণ। এখন আসি আমরা এই নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের সুবিধা কি কি। প্রায় সব ধরনের আচরণই কি এ পদ্ধতির আয়ত্তাধীন। আমাদের আচরণ যেটা রয়েছে, মানুষের যে আচরণ, সেটা কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতিতেই কিন্তু দেখা হয়, নির্ধারণ করা হয়। নির্ধারিত ঘটনা আচরণকে স্বাভাবিক পরিবেশে যখন ঘটতেছে তখন আমরা পর্যবেক্ষণ করতেছি। বিশেষ গাণিতিক দক্ষতা বা জটিল নকশার প্রয়োজন নাই, কারণ আমি অ্যাজ ইট ইজ ঘটনাকে শুধুমাত্র ব্যাখ্যা করতেছি। শিশুর আচরণ, প্রাণীদের আচরণ সম্পর্কে অনুসন্ধানের ক্ষেত্রে এটা অধিক সুবিধাজনক। তারপর পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে বাস্তব তথ্য কতটুকু কার্যকর তা পরীক্ষা করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। আমি 10 জনকে নিয়ে একটা 5 জনের একটা নিয়ন্ত্রিত দল, 5 জনের পরীক্ষণ দল নিয়ে একটা জিনিস দেখলাম। এখন অনিয়ন্ত্রিত পরিবেশে এই বিষয়টা কীরকম বা বাস্তব জীবনে সেটার প্রভাব কীরকম সেটা দেখার জন্য কিন্তু আমরা এই নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে থাকি। পুনরাবৃত্তি প্রায় অসম্ভব, কারণ একই জিনিস যে বারবার স্বাভাবিকভাবে ঘটবে তার কোনো গ্যারান্টি নাই। তারপর পর্যবেক্ষণকারী দক্ষ না হলেও কিন্তু এটাতে চলে, তার কাজ হচ্ছে শুধু দেখা, সে বিষয়ে ডাটা নিয়ে আসা। চলের নিয়ন্ত্রণের কোনো জটিলতা নাই। আমি যদি দেখতে চাই যে আসলে বিবাহ বিচ্ছেদ কী কী কারণে হয়ে থাকে, সেটা শুধুমাত্র আমি ওইভাবে দেখব। আমার কোনো প্রকার নিয়মতান্ত্রিক যে নির্ভরশীল চল, অনির্ভরশীল চল, বাহ্যিক চলের উপর খেয়াল রাখতে হবে না। এরপর প্রায় সকল পদ্ধতির সহায়ক হিসেবে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ আমি পরীক্ষণ পদ্ধতি পরিচালনা করলাম, দেখলাম বাস্তব জীবনে এটার কী অবস্থা, সেক্ষেত্রে আমি পর্যবেক্ষণ করব। এরকমভাবে কি এটা ব্যবহার করা। এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য রাশিকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায়। তো এরকম কিছু সুবিধা কিন্তু রয়েছে। সুবিধা থাকলে অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি কি? ফলাফল অনেকটা ব্যক্তিনিষ্ঠ হয়ে থাকে। পর্যবেক্ষকের ব্যক্তিগত সংস্কার, পূর্ব ধারণা, পক্ষপাতিত্ব বিষয়টা কিন্তু ফলাফলের উপর প্রভাব বিস্তার করতে পারে। তারপর ইচ্ছা করলে যখন তখন ঘটনার সৃষ্টি বা পর্যবেক্ষণ করা যায় না। তারপর বড় দোষ কি, তথ্যের যাচাই করা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়, কারণ পর্যবেক্ষণ সময় কি পুনরাবৃত্তি করা যায় না। এরপর প্রাপ্ত ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা কঠিন হয়ে যায়।
চল সময়ের মধ্যে তেমন কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না। তো এরকম নানান সমস্যাও কিন্তু আসলে দেখা যায়। তবে প্রাকৃতিক পরিবেশে, অনিয়ন্ত্রিত পরিবেশে একটা ঘটনা সঠিকভাবে কিভাবে ঘটতেছে বা যেভাবে ঘটতেছে সেটা ব্যাখ্যা করার জন্য কিন্তু এই নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। তাহলে এই গেল আমার হচ্ছে কি পরীক্ষণ এবং নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি। এবার আমরা জানবো হচ্ছে কি চিকিৎসামূলক পদ্ধতি সম্পর্কে। এই চিকিৎসামূলক পদ্ধতি মূলত হচ্ছে মানসিকভাবে যারা অসুস্থ, যারা হচ্ছে সুস্থ নয়, তাদের অবস্থা বা তাদের সম্পর্কে ধারণা নিতে এই চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যেমন মানসিক রোগের কারণ উদ্ঘাটন ও তার প্রকৃতি নির্ণয় করার জন্য মনোবিজ্ঞানীগণ চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করে থাকেন। তাহলে এই চিকিৎসামূলক পদ্ধতি সম্পর্কে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখতে পাবো চিকিৎসামূলক পদ্ধতির মধ্যে হচ্ছে সাধারণত ঘটনা অনুধান বা কেস স্টাডি করে আমরা যে কোনো বিচার বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। একজন মানুষ মানসিকভাবে যদি তার কোনো প্রকার বিকার দেখা দেয় বা মানসিক অসুস্থতার লক্ষণ আমরা দেখতে পাই, তার মানসিক সুস্থতা যদি ব্যাহত হয়, এরকম সিচুয়েশনের যে কেসগুলো, ঘটনা বা দৃষ্টান্ত রয়েছে সেগুলোকে আসলে নিয়ে গবেষণা করার মাধ্যমে একটা মানসিক রোগ সম্পর্কে একটা ধারণা দেওয়ার বিষয় যেটা রয়েছে, সেক্ষেত্রে এই চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করা হয়। মানুষের যে আচরণের যে হচ্ছে প্রতিবন্ধিতা থাকে না, আচরণিক বৈকল্য যেটাকে বলা হয় আর কি, আচরণ বৈকল্য, এই আচরণ বৈকল্য নির্ধারণের ক্ষেত্রে এই চিকিৎসামূলক পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয় বহুলভাবে। এর মাধ্যমে আসলে একজন মানুষের পারিবারিক অতীত ইতিহাস, তারপর আচার আচরণ, পরিবারের সাথে তার সম্পর্ক, এই বিষয়গুলোকে অবজার্ভ করে এই বিষয়গুলো সম্পর্কে কি বিচার বিশ্লেষণ করে এই পদ্ধতি কাজ করে থাকে। সাধারণত তার পেশাগত তথ্য, পারিবারিক তথ্য, এরকম নানান তথ্যকে বিচার বিশ্লেষণ এই পদ্ধতিতে করা হয়। তো এই পদ্ধতির সুবিধাগুলো যদি দেখি, মানসিক রোগের কারণ ও গতি সম্পর্কে ধারণা লাভ করা যায়, সমস্যাগ্রস্ত ব্যক্তির নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে তথ্য সংগ্রহ করা হয়। চিকিৎসক নিজে দীর্ঘদিন যাবৎ রোগীর আচরণ অনুধান করে কি বহু মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়াও যেগুলো রয়েছে, দীর্ঘদিন যাবৎ রোগীর আচার আচরণ অনুধান করেছেন বলে কি সঠিক একটা ধারণা বা চিকিৎসক একটা সঠিক ধারণা কিন্তু এক্ষেত্রে লাভ করতে পারেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাহলে এই সুবিধাগুলোর কারণেই কিন্তু আসলে মানুষের যে আচরণ সম্পর্কিত যে আসলে সমস্যাগুলো রয়েছে, মানসিক অসুস্থতা যেগুলো রয়েছে, মানসিক রোগ যা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আসি এর অসুবিধাগুলো কি কি। তথ্য সংগ্রহের সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নাই, কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না। বিজ্ঞানসম্মত পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি হতে গেলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এর মধ্যে মিসিং। কোন বৈশিষ্ট্যগুলো মিসিং? আমরা দেখেছি বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ তো আমরা করতে পারতেছি এক্ষেত্রেও, কিন্তু সেটার জন্য আমরা তথ্য যে সংগ্রহ করতেছি সেটা কি বৈজ্ঞানিক কোনো পদ্ধতি? না, তথ্য সংগ্রহের পদ্ধতিটা কিন্তু এখানে বৈজ্ঞানিক না। তারপর কোনো পরীক্ষণমূলক প্রকল্প গঠন করা যায় না। তারপর রোগী প্রদত্ত তথ্য যথার্থভাবে যাচাই করা যায় না। এখন একজন রোগী যা বলবে, রোগীর কথাটাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। সে যদি বলে কোনো ঘটনা মনে পড়তেছে না, তাইলে মনে পড়তেছে না ধরে নিতে হবে। সে আসলে ওইটা মনে আছে কি না সেটাও কিন্তু আমরা যাচাই করতে পারি না। এরপর ঘটনা অনুধানের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। সাধারণভাবে কি স্বল্প সময়ে কিন্তু এটা করা যায় না। যেমন আমরা দেখি যারা সাইকোলজিক্যালি যারা সিক, তাদের ক্ষেত্রে সেশন প্রয়োজন হয় অনেকগুলা। তার সমস্যাটাকে ভালোভাবে জানার জন্য কিন্তু আমরা স্বল্প সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। তো এই জন্য আসলে চিকিৎসামূলক পদ্ধতি একটু অসুবিধাও আমাদেরকে দেখায়। এরপর যদি আমরা একটু দেখি যে পরিসংখ্যান পদ্ধতি, বহুল ব্যবহৃত একটা পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান। কারণ নাম্বার নেভার লাইজ, অর্থাৎ আমি যখন কোনো একটা কিছু সংখ্যাগতভাবে আনবো বা সংখ্যাগত তথ্য যখন আমি সংগ্রহ করতেছি, সেটা কিন্তু কখনোই ভুল হবে না বা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে আমরা পরিসংখ্যানগত পদ্ধতি কিন্তু ব্যাপক ব্যবহার হয়ে থাকে। সাধারণত এই পরিসংখ্যান পদ্ধতি ব্যবহৃত হয় বহুল জনগোষ্ঠী বা বড় একটা অংশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ধরা যাক 10 জন মানুষের উপর আমি একটা এক্সপেরিমেন্ট চালাবো।
এই 10 জনের উপর চালানো এক্সপেরিমেন্ট থেকে আমি চিন্তা করব যে 1000 জন আসলে কীরকম রিয়াকশান দিতে পারে। এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি পরিসংখ্যান পদ্ধতি। পরিসংখ্যান পদ্ধতির ক্ষেত্রে আমরা বের করতে পারি গড়, মধ্যক, প্রচুরক, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর শতমিক বিন্দু, শতমিক ক্রম, এরকম নানান জিনিস। তারপর হচ্ছে সাধারণ বিচ্যুতি বের করতে পারি। এই যে নানান যে পদ্ধতি রয়েছে, আদর্শ বিচ্যুতি, সাধারণ বিচ্যুতি, গড় বিচ্যুতি, এগুলো বের করার মাধ্যমে আমরা যে কোনো উপাত্ত থেকে বা ডাটা সেট থেকে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা কিন্তু করতে পারি বা উপনীত হচ্ছে এই পরিসংখ্যান পদ্ধতিতে। এখন আমরা এই পরিসংখ্যান পদ্ধতি কি কি কারণে ব্যবহার করা হয় সেটা নিয়ে যদি আলোচনা করতে হয়, মনোবিজ্ঞানের যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো এক্সপেরিমেন্টে নির্ভুল সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য কিন্তু এই পরিসংখ্যান পদ্ধতির বিকল্প নাই। এরপর যদি আমরা দেখি যে অন্যতম প্রধান কাজ এ পদ্ধতির হচ্ছে উপাত্তের বিশ্লেষণ ও সরলীকরণ। একটা জিনিস সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য উপাত্তগুলো বিশ্লেষণ করা হয় এই পদ্ধতিতে। তারপর আমি যেটা বললাম 10 জনের উপর এক্সপেরিমেন্ট চালায় 1000 জন সম্পর্কে, এই যে কতগুলো নমুনার উপর ভিত্তি করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে একটা অনুমান করা যায় বা ধারণা পাওয়া যায় কিন্তু এই পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে। তাহলে এর মাধ্যমে আবার এই যে আমি যে সংখ্যাটা পেলাম 10 জনকে ব্যবহার করে 1000 জন বা একটা নমুনা ব্যবহার করে জনসমষ্টি সম্পর্কে ধারণা লাভ করলাম, সেটাও কতটুকু সঠিক এই জিনিসটাও কিন্তু এই পরিসংখ্যান পদ্ধতির মাধ্যমে কি আমরা দেখতে পাই সঠিক হয়েছে কিনা। সুবিধাগুলো যদি আমরা একটু দেখি, বলেছি আমি অলরেডি, সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়, নমুনা বাছাই করা যায়, ওই যে 1000 জনের জায়গায় 10 জনকে নিলাম, নমুনা মানে হচ্ছে স্যাম্পল। যখন আমরা স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে পরিসংখ্যানের ক্ষেত্রে এই স্যাম্পল ব্যবহার করব, তা হচ্ছে বড় একটা জনসমষ্টির ছোট্ট একটা অংশকেই বলা হয় নমুনা বা স্যাম্পল। এরপর পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। তারপর কি বিভিন্ন নকশা প্রণয়নে সহায়তা করে। নমুনা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমগ্র সম্পর্কে কি অনুমান সঠিক কিনা তা যাচাই করা যায়। আমি যে শুধুমাত্র অনুমান করব তা না, সেটা সঠিক কিনা সেটাও যাচাই করা যায় এই পরিসংখ্যান পদ্ধতির মাধ্যমে। এরপর বিপুল পরিমাণ তথ্যকে সংক্ষেপে এবং অর্থপূর্ণভাবে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায়। এবার আসি অসুবিধাগুলো দিকে, যে কি কি অসুবিধা। সামগ্রিক রহস্য উদ্ঘাটন করা যায় না। আমি যদি 30,000 জন মানুষকে নিয়ে কাজ করতে চাই, 30,000 জনের কাছে গিয়ে তো আসলে আমার ডেটা কালেক্ট করা সম্ভব না। তো এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই একটা ভুল হতে পারে। আরেকটা কি কারণ ভুল হওয়ার, এই যে প্রাপ্ত তথ্য যদি সুষম না হয়। এখন আমি যদি চিন্তা করি যে মানুষের আর্থিক অবস্থা নিয়ে করব, যে বাংলাদেশে আসলে কি পরিমাণ দরিদ্র লোক রয়েছে, কি পরিমাণ ধনী লোক রয়েছে, বা বাংলাদেশের জেনারেলি যদি বলি বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা কীরকম। এখন এই আর্থিক অবস্থা কীরকম এটা হিসাব করার জন্য শুধুমাত্র গুলশান থেকে ডাটা যদি আমি কালেক্ট করি তাহলে তো হবে না। শুধুমাত্র গুলশান থেকে ডাটা কালেক্ট করলে দেখা যাবে বাংলাদেশের সবাই বড় লোক, তো এটা কিন্তু ভুল। তাহলে আমার এই যে তথ্য কিন্তু সুষম হইতে হবে। তারপরে পদ্ধতিটির সাহায্যে কি গুণবাচক তথ্য ব্যাখ্যা করা সহজ হয় না। তো এই যে কিছু অসুবিধাও কিন্তু এই পরিসংখ্যানগত পদ্ধতির রয়েছে, কিন্তু এই পরিসংখ্যান পদ্ধতি কিন্তু আসলে বেশ ইফেক্টিভ এবং বহুল ব্যবহৃত। শুধুমাত্র মনোবিজ্ঞান না, যে কোনো পরীক্ষণের ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সাম্প্রতিক বর্তমানকালে সকল প্রকার গবেষণার ক্ষেত্রে এই পরিসংখ্যান পদ্ধতির ভূমিকা রয়েছে। জরিপ পদ্ধতি জিনিসটা কি? ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটা কালেক্ট করা, প্রশ্ন উত্তর, মৌখিক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা যখন কোনো উপাত্ত সংগ্রহ করব এবং সেই তথ্যকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, এটাই হচ্ছে মূলত আমার জরিপ পদ্ধতি। আর এই জরিপ পদ্ধতির ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আমার যে প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করব সেগুলো যেন সহজবোধ্য হয়, সকলের সাথে রিলেট করতে পারে মানুষ, তারপর সুস্পষ্ট এবং যথাযথ হয়, আর এগুলো যেন প্রশ্ন যেন পুনরাবৃত্তি না হয়। আমরা দেখেছি আর্মি আলফা টেস্ট, আর্মি বিটা টেস্টের ক্ষেত্রে যে বিভিন্ন তথ্যের কি প্রশ্ন উত্তরের মাধ্যমে বা হচ্ছে কি এমসিকিউ দাগানোর মতো করে কিন্তু আমরা পেয়ে থাকি। তো ওইগুলোই মূলত হচ্ছে কি জরিপ। একটা পণ্য বিভিন্ন সময় আমরা দেখি
এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি প্রচারণার জন্য ইউজ করে থাকে, যে একটা প্রোডাক্ট তাদের কতটুকু জনপ্রিয় সেটার জন্য তারা হচ্ছে কি বিভিন্ন লোক পাঠায়, যে আসলে আপনি কি প্রোডাক্টটা ব্যবহার করে খুশি আছেন? হ্যাঁ, তাহলে এই প্রোডাক্টটা দৈনন্দিন কতবার ব্যবহার করেন, কীরূপ আপনার প্রভাব ফেলেছে জীবনে, এরকম নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু তারা ডেটা কালেক্ট করে। এটাই হচ্ছে মূলত জরিপ পদ্ধতি। প্রশ্নমালার সাহায্যে তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে যে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু এই জরিপ পদ্ধতিতে আসে। এখন জরিপ পদ্ধতিতে যে প্রশ্নপত্র ব্যবহার করা হয় এরা দুই ধরনের ধরে, একটা হচ্ছে কি মুক্তপ্রাপ্ত বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এই প্রশ্নে উত্তরদাতা কি যে কোনো উত্তর দিতে পারেন। আমরা দেখেছি যখন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বুদ্ধিতে বুদ্ধি বা বুদ্ধাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন কিন্তু দেওয়া হতো, একটা প্রশ্ন জিজ্ঞেস করা হতো, সে অনুযায়ী মানুষ যা উত্তর দিতে পছন্দ করে সেটা সে দিবে। কিন্তু যখন কাঠামোবদ্ধর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি স্ট্রাকচার, তো সম্ভাব্য বেশ কয়েকটি উত্তর দেওয়া ছিল, যে আমার পছন্দের একটা জিনিসের মধ্যে আমার একটা প্রশ্ন করা হলো, 4টা অপশন দিয়ে দেওয়া হলো, এগুলো হচ্ছে কি সম্ভাব্য উত্তর, এর মধ্যে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়ে। তো জরিপ পদ্ধতির ক্ষেত্রে এই দুই রকমের প্রশ্নই কিন্তু আসলে প্রণীত হয়ে থাকে। তো এই জরিপ পদ্ধতির মাধ্যমে সাধারণত আমরা কি করতে পারি, একটা জিনিসের জনপ্রিয়তা কিন্তু আমরা সহজে হিসাব করতে পারি। মানুষের জনপ্রিয়তা, যেমন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে মানুষ কতটুকু সন্তুষ্ট সেটার জন্য কিন্তু আমরা এই জরিপ পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা জিজ্ঞেস করতে পারি মানুষকে প্রশ্ন, যে আসলে আপনারা কি মনে করছেন বা কি ধারণা নিচ্ছেন। তাহলে এরকম আরও সিমিলার যে সেক্টরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই যমুনা বা জরিপ পদ্ধতি ব্যবহার করতে পারি। বিভিন্ন নমুনা থেকে অর্থাৎ স্যাম্পল থেকে কি আমরা ডেটা কালেক্ট করতে পারি। তো এর সুবিধা কি, এলাকার জনসংখ্যা প্রত্যেকের নিকট থেকে তথ্য সংগ্রহ করতে হয় না, শুধুমাত্র দৈবচরিতভাবে যাচাইকৃত দল থেকে তথ্য সংগ্রহ করা যায়। তারপর বাছাইকৃত প্রতিনিধিত্বমূলক নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হয় বলে সময় কম লাগে এবং শ্রম কম ব্যয় হয়। এ পদ্ধতিতে খরচও তুলনামূলকভাবে কম এবং যন্ত্রপাতির প্রয়োজন হয় না, আর জনমত যাচাইয়ের উত্তম হাতে। এই যে আমি বললাম মানুষ কি মনে করছে, জনপ্রিয়তা, সেগুলো হিসাব করার জন্য হচ্ছে কি এই পদ্ধতি খুবই কার্যকর। দুঃখিত, 1 মিনিট। দুঃখিত। তো আসি এই জরিপ পদ্ধতির অসুবিধা নিয়ে আমরা যদি এখন একটু আলোচনা করি। এক্ষেত্রে যে প্রশ্নপত্র ব্যবহার করা হয় তা প্রণয়নের জন্য কি দক্ষ এবং অভিজ্ঞ লোকের কিন্তু প্রয়োজন হয়। প্রশ্নপত্র যদি যথার্থ না হয় তাহলে গবেষণার উদ্দেশ্য ব্যাহত হবে। আমি জরিপের জন্য কি কি প্রশ্ন জিজ্ঞেস করব, কি প্রশ্ন আমার প্রয়োজন, সেটার সম্পর্কে কিন্তু আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। এরপর জরিপ পদ্ধতির আরেকটি প্রধান ত্রুটি হচ্ছে, যে নমুনা দল থেকে তথ্য সংগ্রহ করা হয় সে দল যদি জনসংখ্যা প্রতিনিধিত্বমূলক না হয়। 30,000 মানুষের সম্পর্কে আমি ধারণা নিব, প্রত্যেকের কাছে তো আমার যাওয়া সম্ভব না। আমি দৈব চয়নের মাধ্যমে র্যান্ডমলি সিলেক্ট করব 200 জন বা 500 জন। এখন এই 500 জন যদি ওই 30,000 জনের প্রতিনিধিত্ব না করে, এই যেমন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কি ঢাকার গুলশান যেমন বাংলার প্রতিনিধিত্ব করে, তারপর গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু সেই একইভাবে প্রতিনিধিত্ব করে। তো প্রত্যেকের কিন্তু অংশগ্রহণ থাকতে হবে। শুধুমাত্র গুলশানের মানুষ যদি হয় তাহলে কিন্তু তারা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে না। তো এরকমভাবে হচ্ছে কি, যদি প্রতিনিধিত্বমূলক না হয় তাহলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। এরপর এ পদ্ধতিতে আরেকটা ত্রুটি হচ্ছে কি, উত্তরদাতাগণ সবসময় তাদের সত্যিকার মনোভাব প্রকাশ করতে নাও পারে। যেহেতু মানুষের প্রশ্ন উত্তর, সেক্ষেত্রে চাইলে তারা নিজেদের মতো করে কি উত্তর লুকাইতে পারে, অন্যরকম উত্তর দিতে পারে। তো এরপর আসি সহসম্পর্ক অনুধান। এটা আমি স্বল্প আকারে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি যে মানুষের, আপনাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেট করে দিয়ে দিই আমি, পড়াশোনার সাথে রেজাল্ট বা ফলাফলের যে সম্পর্ক, একটার সাথে আরেকটার কানেকশন রয়েছে। উচ্চতার সাথে ওজনের সম্পর্ক, বয়সের সাথে স্মৃতিশক্তির সম্পর্ক। তাহলে
এই যে একটার সাথে যখন আমি আরেকটার সম্পর্ক দেখাচ্ছি সেটাই মূলত আমার কোরিলেশন বা সহজ সম্পর্ক অনুধ্যানের মূল বিষয়টাকে ব্যাখ্যা করে। এরকম যখন একটা চলকের সাথে আরেকটার সম্পর্ক দেখানো হয় তখন সেটাকে বলা হচ্ছে সহসম্পর্ক বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কোরিলেশন। তো এই কোরিলেশন কিন্তু বের করা হয় যে একটার সাথে আসলে আমার আরেকটা বিষয়ের কি সম্পর্ক রয়েছে সেগুলো আমি যখন দেখব এই পদ্ধতির মাধ্যমে। এটাও একটা কিন্তু কি পরিসংখ্যান কৌশল। তো এই কৌশল ব্যবহার করে এভাবে আমরা ব্যবহার করি। যেমন ধরা যাক একটা যদি সহসম্পর্ক সম্পর্কে আরেকটা উদাহরণ যদি আমি দেই উচ্চতা ওজন ছাড়া আমার সাইকোলজির সাথে রিলেটেড, সেটা হচ্ছে পানিশমেন্টের সাথে ক্রাইমের কি সম্পর্ক। যে একজন মানুষ অপরাধ করার পর তাকে ঠিক কি পরিমাণ সাজা দেওয়া হচ্ছে তার উপর কি আসলে নির্ভর করে সে অপরাধ করবে নাকি করবে না। তাহলে এই যে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক রয়েছে কিনা সেগুলোই কিন্তু আসলে বের করা হয় এই সহসম্পর্কের মাধ্যমে। তো এই যে সহসম্পর্কিত অনুধ্যান বাস্তব জগতে দুটি চলের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ কি একটা তথ্য প্রদান করে থাকে। যেমন দুটি চল সম্পর্কযুক্ত কিনা সেটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা অন্যটার কারণ হতে পারে, আবার অনেক সময় দেখা যায় একটা অন্যটার কারণ নাও হতে পারে। দুটার মধ্যে সম্পর্ক থাকতে পারে কিন্তু একটা আরেকটা কারণ নাও হতে পারে। তো এরকমভাবে আসলে এই একটার সাথে আরেকটার কোরিলেশন বের করার মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্ট করে বিভিন্ন যে সমস্যা রয়েছে সেগুলোর সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো এর মাধ্যমেই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে বিভিন্ন উপাত্ত থেকে কোনটার সাথে কোনটার সমমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক নাকি কিরূপ সম্পর্ক সেটা বের করা যায়। যেমন ক ধরা যাক চল ক আর হচ্ছে চল খ, এই দুইটার মধ্যে আসলে আমার কি সমমুখী সম্পর্ক নাকি বিপরীতমুখী সম্পর্ক নাকি কোনো প্রকার সম্পর্কই নেই। আবার এই জিনিসটার ক্ষেত্রে আরেকটু যদি আমরা ছোট করি সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই যে সমমুখী যে সম্পর্ক রয়েছে সেটা কতটুকু শক্তিশালী সম্পর্ক, বিপরীতমুখী যে সম্পর্ক রয়েছে সেটা কতটুকু শক্তিশালী সম্পর্ক। যেমন আমরা যদি চিন্তা করি যে খাবার খাওয়ার সাথে মানুষের ওজনের যে সম্পর্ক এটা কিন্তু বেশ শক্তিশালী সম্পর্ক, কারণ একজন মানুষ খাবার যত বেশি পরিমাণে খাবে তার ওজন কিন্তু সেই পরিমাণে বাড়বে। কিন্তু বয়সের সাথে যে উচ্চতার বিষয়টা রয়েছে সেই দুইটার সম্পর্ক কি এত শক্তিশালী? আমরা দেখি অনেক মানুষ বয়স হলেও কি উচ্চতা খুব একটা হয় না, আবার অল্প বয়সে অনেকে হচ্ছে অনেক বেশি উচ্চতা লাভ করে। তাহলে বয়সের সাথে উচ্চতা বাড়ে কিন্তু সেই সম্পর্কটা ঠিক কতটুকু শক্তিশালী, সমমুখী হলেও কতটুকু শক্তিশালী, বিপরীতমুখী হলেও কতটুকু শক্তিশালী, এরকমভাবে কিন্তু ভাগ করা যায় আর এভাবে তথ্য নেওয়া যায় বা উপাত্ত থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি। এটাকে বলা হয় হচ্ছে সহসম্পর্ক অনুধ্যান। এরপর যদি আমরা দেখি ঘটনা অনুধ্যান পদ্ধতি, কেস স্টাডি আর কি, এটাকে ইংরেজিতে কেস স্টাডির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। যে একটা ঘটনা ঘটেছে বা একটা ঘটনা হলো সেটা সম্পর্কে আমরা যখন বিস্তারিত জানবো এবং সেটা থেকে আমরা তথ্য সংগ্রহ করব। যেমন একটু যদি আমরা একটু দেখি যে সামাজিক সমস্যা উন্মেষ ও বিকাশ ধারা জানার জন্য সামাজিক চিকিৎসা ও আচরণ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ঘটনা অনুধ্যান পদ্ধতির ব্যবহার ও বিস্তৃতি লাভ করেছে। এর মূল লক্ষ্য হলো নির্দিষ্ট সমস্যার স্বরূপ উন্মোচন করে তার সুষ্ঠু সমাধান পরিকল্পনায় সম্যক সহায়তা করা। ওকে, আমরা বইয়ের ভাষা তো বুঝলাম, এটাকে এখন বাস্তব জীবনের সাথে একটু রিলেট করে দেখি। আমরা দেখতে পাই যে যারা বস্তিতে থাকে বা একটু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে, সেখানে নারী নির্যাতনের ঘটনা তুলনামূলক বেশি দেখা যায়। তো এখন এই যে তাদের যে বাস্তবিক যে ঘটনা রয়েছে সেটাকে যদি আমরা অনুধ্যান করি যে আসলে সমাজে নারী নির্যাতনের এত বেশি কারণ কি, বা আমাদের দেশের কথাই যদি বলি দারিদ্র সীমার নিচে বাদ দিই, ওভারঅল যদি আমরা চিন্তা করি নারী নির্যাতনের সমস্যা কিন্তু বেশি। তো কেন এই পারিবারিক কলহ, নারী নির্যাতন কেন অধিক পরিমাণে হচ্ছে, এটার জন্য আমরা হচ্ছে কি কেস স্টাডি করব বা ঘটনা অনুধ্যান করব। কিভাবে করব? আমরা দেখব যে আসলে এই যে নারীরা নির্যাতিত হচ্ছে সেটার কারণ কি, সেই কারণটা আমরা বের করার চেষ্টা করব। তো দেখা যাবে যে বাংলাদেশের মানুষের আয় অনেক কম, তো স্বল্প আয়ে যখন পরিবার হিমশিম খায়, আবার দেখা যায় যে
একজন পুরুষ সে বাইরে দেখা যায় হচ্ছে তার জীবন যদি ভালো না যায় সেই রাগটা সে পরিবারের উপরে সে ঢালে। তারপর আবার যদি আমরা চিন্তা করি যে পুরুষের মধ্যে একটা কর্তৃত্ব ভাব বজায় রাখার জন্য সে শুধুমাত্র তার কি সঙ্গিনীকে মারধর করে বা হচ্ছে কি তার উপর অত্যাচার করে, নির্যাতন করে। তাহলে এই যে কারণগুলো এগুলো আমরা কিভাবে বের করতে পারবো? এগুলো করতে পারবো হচ্ছে ঘটনা অনুধানের মাধ্যমে। একটা ঘটনা ঘটতেছে সেটার থেকে আমরা বের করতে পারবো। আবার হচ্ছে এরকম নানান কিন্তু পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে, যেমন এইখানে একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে যে যে সব তথ্য সংগ্রহ করা হয় সেগুলো সম্পর্কে আমরা যদি একটু দেখি যে এই যে ব্যক্তির নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স, জন্মস্থান এগুলো কালেক্ট করা হয় যে আসলে তার যার সম্পর্কে আমি ডেটা নিব। তারপর হচ্ছে যে বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে তার বর্ণনা। এখন এই যে তার নাম, ঠিকানা, লিঙ্গ এইগুলোর সাথে কিন্তু কি বিষয়, ধরা যাক নারী নির্যাতন নিয়ে আমরা পর্যালোচনা করতেছি, তাহলে তার নারী নির্যাতনের সাথে কিন্তু তার এই যে ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ বা বয়স, জন্মস্থান এগুলো কিন্তু ভূমিকা রাখে। এরপর তার পিতামাতা, ভাই বোন, নিকট আত্মীয় স্বজন এবং বাড়ির ব্যক্তির অন্যদের প্রতি তার মনোভাবটা যদি আমরা দেখি, যেমন এই লোক যদি দেখা যেত যে তার পরিবারের মানুষদের সাথে বা হচ্ছে পিতামাতার সাথে, নিকট আত্মীয় স্বজনদের সাথে ঝামেলা, এই ঝামেলার রাগটা সে হচ্ছে তার বউয়ের সাথে দেখাচ্ছে, এরকম হতে পারে। তারপর তার আর্থ সামাজিক অবস্থা, সে যদি দরিদ্র অবস্থায় বেড়ে ওঠে, তার পারিবারিক যে শিক্ষা মান, তারপর তাদের বিভিন্ন স্বাস্থ্য বিকাশের পর্যায়, পারিবারিক আদর্শের সাথে ব্যক্তির আদর্শের কোনো প্রকার দ্বন্দ্ব আছে কিনা। এখন যে ব্যক্তি ছোটবেলা থেকে দেখে আসছে তার বাবা হচ্ছে তার মাকে অত্যাচার করতো, মারধর করতো, তাহলে সে বড় হয়ে কিন্তু ওই মেন্টালিটি নিয়ে আসলে বড় হবে। তো এরকম নানান পদক্ষেপ কিন্তু রয়েছে, তার ব্যক্তিত্বের ধরন, তার বুদ্ধির ক্রমবিকাশ থেকে শুরু করে তার সামাজিক বিকাশ, আর্থিক সঙ্গতি বিধান, এই সকল কিছু যখন আমরা পর্যালোচনা করব, তার পেশাগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানবো, তার মধ্যে নিজের কীরূপ ধারণা রয়েছে, সে নিজের সম্পর্কে তার ব্যক্তিত্বকে সে কীরকমভাবে দেখে, এই বিষয়গুলো সম্পর্কে জেনে কিন্তু আমরা ওই যে নারী নির্যাতনের কারণটা বের করতে পারবো যে আসলে মূল সমস্যাটা কোথায়। তো এরকমভাবে যে কোনো একটা বিষয় আমি যে বিষয়ে পর্যালোচনা করব বা পর্যবেক্ষণ করব সেটাকে নির্ধারণ করে ওই অনুযায়ী আমি ব্যক্তিদেরকে সিলেক্ট করে আমি পর্যবেক্ষণ করে যাব, ঘটনাগুলো আমি কি দেখব কেমনভাবে ঘটেছে। তো এগুলোর গভীরে আমরা যত বেশি যাব তত বেশি আমরা এগুলো সম্পর্কে ধারণা নিয়ে সমস্যার মূল কারণে পৌঁছাতে পারবো এবং তার সমাধানের উপায়ও কিন্তু বের করতে পারবো। তো এখন এই ঘটনা উদ্যানের বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, এই ঘটনা উদ্যান হলো কি গবেষণা বর্ণনামূলক, উদ্ঘাটনমূলক ও অনুসন্ধানমূলক একটি কৌশল। আমি শুরুতে বলেছি কি নারী নির্যাতনের যে উদাহরণটা দিলাম, নারী নির্যাতনের কারণ আমরা কি উদ্ঘাটন করব, সেটার জন্য অনুসন্ধান করব মানুষদের কাছ থেকে, তারপর সেটাকে বর্ণনা করে আমি ফল প্রকাশ করব। তারপর এক বা কতিপয় ব্যক্তি, সমষ্টি, যে কোনো কিছুকেই আমি কিন্তু একক হিসেবে নিতে পারি। নারী নির্যাতনের ক্ষেত্রে এটা ব্যক্তিকেন্দ্রিক, আবার সমাজে যে মানুষকে এক ঘরে করে দেওয়া হয় এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করবো, এটা আবার সামাজিক দল ভিত্তিক, দল থেকে কাউকে বাইর করে দেওয়া এটাও কিন্তু দল ভিত্তিক। তো এরকমভাবে হচ্ছে আমি একক সংশ্লিষ্ট যে কোনো বিষয় সম্পর্কে হচ্ছে কি গভীর ও বিস্তৃত ধারণা লাভ করার চেষ্টা কিন্তু করব। এরপর যদি আমরা দেখি এর বৈশিষ্ট্যের মধ্যে এটা একটি নমনীয় প্রকৃতি অনুসন্ধান। আমি তো কাউকে জোর করে আর তার কাছ থেকে তথ্য আদায় করতে পারবো না, তাকে অবস্থাটা দেখব, ঘটনাটা কিভাবে ঘটছে সেটা দেখব, সেটাকে অনুধান করব। তো এটা একটা বেশ নমনীয় অনুসন্ধান প্রকৃতি। আবার এই পদ্ধতি কি সমস্যা সমাধান অধিক মাত্রায় প্রয়োগমুখী। ঘটনা অনুধান সাধারণত কি সামাজিক সমস্যা সমাধানের জন্যই কিন্তু বের করা হয়। এরপর এই ঘটনা অনুধান পদ্ধতি সম্পূর্ণ সত্য ও বস্তুনিষ্ঠ হয়ে থাকে, আর এটি গুণাত্মক অনুসন্ধান পদ্ধতি, অর্থাৎ মানুষের দোষ গুণের বিষয় আর কি যেটা রয়েছে, যে তাদের বাস্তবিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সাধারণত এটা থেকে ধারণা লাভ করে থাকি। তো এর সুবিধাগুলো হচ্ছে কি ব্যক্তি, দল, প্রতিষ্ঠান এগুলোর গভীর ও বিস্তৃত ধারণা লাভ করা, গভীরতা, উন্মেষ ও বিকাশ সম্পর্কিত ভালো ধারণা লাভ করা যায়, ব্যক্তিত্ব, আবেগ, মানসিকতা একজন মানুষের সেগুলো সম্পর্কে ধারণা লাভ করা যায়, নমুনায়নের সহায়তা। নমুনায়ন মানে হচ্ছে আমি যখন সকলের ব্যাপারে ধারণা নিতে যাব তার মধ্যে ছোট্ট একটা অংশ সিলেক্ট করা আর কি, এটার ক্ষেত্রে এটা সহায়তা করে থাকে। একক সম্পর্কে একটা নতুন ধারণা, অন্তর্দৃষ্টি ও নির্দেশনা পাওয়া যায়। এরপর কি পরবর্তী গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে, যেমন ধরা যাক নারী নির্যাতনের সমস্যা আমি দূর করলাম, সেটা সম্পর্কে ধারণা নিলাম, এখন নারীর ক্ষমতায়নের দিকে যাব, নারীরা যেন সমাজে কি পুরুষদের মতো সমান জায়গা লাভ করতে পারে। তো এভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাওয়ার একটা ক্ষেত্রও কিন্তু তৈরি হয়।
তারপর এটি তথ্য সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ত কৌশল তৈরিতে সাহায্য করে, প্রকল্প গঠনে সহায়তা করে এবং গবেষণা সৃষ্টি হয়। তো এরকমভাবে আসলে ঘটনা অনুধানের মাধ্যমে আমরা একটা বিস্তারিত ধারণা কিন্তু লাভ করতে পারি। এখন অসুবিধাগুলো কি কি? অপ্রাসঙ্গিক ও অতিমাত্রা আত্মনিষ্ঠ ও পক্ষপাতদুষ্ট তথ্য সংগৃহীত হওয়ার সম্ভাবনা থাকে। এখন যে ব্যক্তি নিজেই নারী নির্যাতন সাপোর্ট করে, তারে যদি দায়িত্ব দেওয়া হয় যে যাও তুমি ডাটা কালেক্ট করো, তাহলে সে কী করবে? তার আত্মপক্ষ অনুযায়ী ডাটা কালেক্ট করবে। তারপর হচ্ছে কি, সাধারণীকরণ ও তুলনাকরণের কোনো সুযোগ নাই। একই এলাকায় থেকে কিন্তু দুই রকমের অবস্থা হতে পারে। যেমন একটা পরিবারে নারী নির্যাতনের সমস্যা আছে, আর একটা পরিবারে যে থাকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো এই দুইটার মধ্যে কিন্তু আমরা চাইলেই তুলনা করতে পারবো না। তারপর বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা কম থাকায় গবেষকদের একটা ভ্রান্ত ধারণা লক্ষ্য করা যায়। দক্ষ অভিজ্ঞ গবেষকের অভাব। তারপর হচ্ছে কি, কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও সংখ্যাতাত্ত্বিক পরিমাপ সম্ভব না, কারণ এটা কি, এটা গুণবাচক বিষয়। তো এক্ষেত্রে আমরা কখনো এটাকে সংখ্যায় প্রকাশ করতে পারবো না। এরপর তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা কঠিন কাজ। তো এই তথ্যে যেগুলো কালেক্ট করা হয় সেগুলোর নির্ভরযোগ্যতা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তাহলে এই তো গেল আমার হচ্ছে কি ঘটনা অনুধানের সুবিধা এবং অসুবিধা সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তো এই পুরো ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা তাহলে কি কি শিখলাম? আমরা শিখলাম যে মনোবিজ্ঞানে ব্যবহৃত পরীক্ষাগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য, আর হচ্ছে বিভিন্ন পরীক্ষণ পদ্ধতি, যার মধ্যে আমরা পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি দেখলাম, এখন ঘটনা অনুধান দেখলাম, তারপর জরিপ পদ্ধতি। এরকম পদ্ধতিগুলো সম্পর্কে কিন্তু আমরা বেশ একটা ভালো ধারণা পেয়েছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।